হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ডার্ক রেড। লিখেছেন সুরায়া শেফা। কী রে নিবিড়, তোর দাদুর শরীর এখন কেমন? আগের চেয়ে অনেকটা ভালো। তুই তো প্রায় 1 মাস ভার্সিটিতে আসিসনি। তোকে ছাড়া আড্ডা একদম জমে না। জানিস আজ নাকি আমাদের নতুন বায়োলজি ম্যাম আসবে। শুনেছি। দাদুর কাছ থেকে খবর পেয়েছি একটু। নিবিড়, রাফি, সানা আর নীলা 4 বন্ধু ক্যাম্পাসে এক কোণে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই একটি BMW গাড়ি ভার্সিটি গেটে এসে থামে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে এক অনিন্দ সুন্দরী নারী। তার পরনে ডার্ক রেড কোট প্যান্ট, হাতে কফি রঙা ঘড়ি, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, কোমর পর্যন্ত সিল্ক চোল। হেঁটে যাওয়ার ভঙ্গিমায় যেন মডেলদেরও হার মানান। নিবিড় তার দিকে অপলক তাকিয়ে থাকে। সানা হাসতে হাসতে বলে ওঠে, কী রে নিবিড়, ক্রাশ খেলি নাকি? নীলা যোগ দেয়, ক্রাশ খাবে না মানে? আমি নিজেই তো একেবারে হ্যাশ। দেখ না কি কিউট। রাফি বলে, চল গিয়ে কথা বলি। আগে তো কোনোদিন ভার্সিটিতে দেখিনি, মনে হচ্ছে নতুন এসেছে। ওরা কথা বলতে বলতেই ওই রমণী নিঃশব্দে তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। রাফি তাড়াহুড়া করে ডেকে ওঠে, শুনছেন? এই যে মিস। হঠাৎ পেছন থেকে ডাকে। তিনি থেমে ফিরে তাকান। জি, আমাকে বলছেন? আপনি কি এখানে নতুন? হ্যাঁ, আজই এলাম। কোন ডিপার্টমেন্ট? মহিলাটি কিছু বলতে যাবেন, ঠিক তখনই প্রিন্সিপাল স্যার এসে উপস্থিত। আরে মিস খান, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন চলুন আমার সঙ্গে। তিনি আর কিছু না বলে প্রিন্সিপালের সঙ্গে চলে যান। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে সানা ফিসফিসিয়ে বলে, ব্যাপারটা কি হলো রে? স্যার ওনাকে নিয়ে গেলেন কেন? নীলা কাঁধ ঝাঁকিয়ে বলে, আরে বাদ দে, ভার্সিটিতেই তো আছেন, পরে জানাই যাবে কে উনি। এখন ক্লাসে চল। ক্লাসরুম। নিবিড় আর রাফি একসাথে বসেছে, আর সানা আর নীলা অন্য পাশে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। প্লিজ প্লিজ সিট ডাউন। তোমাদের সঙ্গে একজন নতুন শিক্ষককে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি তোমাদের বায়োলজি টিচার, মিস নওরিন খান। নওরিনকে দেখে 4 বন্ধুর মুখে একসাথে হা হয়ে যায়। তারা ভাবতেই পারেনি সেই লাল কোট প্যান্ট পরা নারী হবে তাদের শিক্ষিকা। এমন সৌন্দর্য, এমন স্টাইল, তাকে দেখে কারো পক্ষেই বোঝা সম্ভব নয় যে তিনি শিক্ষিকা। বরং কোন কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বললেও বিশ্বাসযোগ্য মনে হয়। প্রিন্সিপাল বলে ওঠেন, তোমাদের প্রথম ক্লাস আজ নওরিন ম্যাম নেবেন। কেউ যেন তাকে বিরক্ত না করে। ওকে ম্যাম, আপনি ক্লাস নিন, আমি যাচ্ছি। নওরিন হালকা মাথা নেড়ে বললেন, ওকে স্যার। তিনি টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলেন, আজকের জন্য কোনো পড়াশোনা নয়, আগে একে অপরকে একটু চিনে নিই। আমি আজই ইউনিভার্সিটিতে জয়েন করেছি বায়োলজি টিচার হিসেবে। আমার নাম নওরিন খান রাহি। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, আমার ক্লাসে কেউ দেরি করে ঢুকবে না, 1 মিনিটও নয়। আশা করি তোমরা সবাই বুঝেছ আমি কি বলতে চাইছি। তারপর একে একে সবার নাম জানতে শুরু করেন। সবার নাম জেনে নেওয়ার পর তিনি এগিয়ে যান নিবিড়ের দিকে। এই যে তুমি, নাম বলো। নিবিড় কিছু না বলে তাকিয়ে থাকে শুধু। নওরিন ব্রুকুচকে বলেন, কি বোবা নাকি? কথা বলতে পারো না? নিবিড় হেসে উত্তর দেয়, কথা বলতেই পারি, কিন্তু আপনাকে দেখে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম। মানে কিছু না। আমি ঈশান নিবিড় চৌধুরী। নওরিন তার দিকে গভীরভাবে তাকিয়ে বলেন, তোমার নামটা খুব চেনা চেনা লাগছে। আর তোমাকেও। আমরা কি আগে কোথাও দেখা করেছি? নিবিড় কিছু না বলে তার চোখে তাকিয়ে থাকে, যেন উত্তর খুঁজে বেড়ায় তার অতীত স্মৃতির পাজলে। এক বিশাল একতলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে এক নারী। তার পরনে হালকা গোলাপি ফ্রক, ফুল ও শামুক প্রিন্টে ভরা, ঠিক যেন ছবির মতন। হাতে কাপড়ের লাগেজ, চোখে কালো সানগ্লাস। সে ভবনের দিকে তাকিয়ে আছে, উদ্দেশ্য ভবনের 4র্থ তলায় ওঠা। কলিং বেলের শব্দে রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে রাহি, কিছুটা বিরক্তি মুখে ফিসফিস করে। এই সময় আবার কে এলো? দরজা খুলতেই চোখ ছানা ভরা। রোজ, তুই কি সত্যি এসেছিস নাকি আমি স্বপ্ন দেখছি? একটা চিমটি কাটতো। রোজ হেসে বলে, স্বপ্ন দেখবি কেন, আমি সত্যি এসেছি রে। এখন শর্ত, ভিতরে যেতে দে। অনেক লম্বা জার্নি করে এসেছি,
আর ক্ষুধার কসম, খিদায় মরছি, কিছু খেতে দে। রাহি হেসে বলে, তুই যা, আগে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। ডাইনিং টেবিলে রাহি জিজ্ঞেস করে, হঠাৎ চলে এলি, কিছু জানালি না তো? রোজ মুখ ভরা খাবার নিয়ে বলে, আরে আর বলিস না, তোর ভাতিজা নাদির কয়দিন হলো ফোন করছে, কি যেন বলতে চায়, জিজ্ঞেস করলে বলে সামনাসামনি বলবে, তাই আর কি আমেরিকা থেকে তড়িঘড়ি করে চলে এলাম। রাহি মুখ বাঁকিয়ে বলে, তুই খুশি করলে তো ঠিকই, কিন্তু একটু জানিয়ে আসলে ভালো হতো। রোজ হাসে, আরে আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম রে। রাহির মুখে ভাঁজ ফেলে বলে, সারপ্রাইজের চক্করে আমার কিডনিতে অ্যাটাক লেগে যাচ্ছিল রে। রোজ চোখ গেলে বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আজকে তোর সাথে একটু ঘুমাই। রাহি হাসতে হাসতে বলে, এ আর নতুন কি, তুই তো শুধু বাহানা খুঁজিস কিভাবে আমার সাথে ঘুমানো যায়। পরের দিন সকাল, রাহি আর রোজ রওনা হয় খানবাড়ির দিকে। রাহির BMW গাড়িটি খানবাড়ির সামনে পৌঁছতেই দারোয়ান দরজা খুলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ছোট আপা। রাহি সম্মানের সঙ্গে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম কাশেম ভাই, কি খবর? এই তো ম্যাডাম, আপনাদের দোয়ায় কোনো রকমে চলছে দিনকাল। ড্রয়িং রুমে সোফায় বসে পত্রিকা পড়ছেন আনোয়ারুল খান। রোজ দৌড়ে গিয়ে দাঁড়িয়ে তার সামনে, আঙ্কেল কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামনি, তুমি কেমন আছো? আমি তো সবসময় ভালো থাকি। রোজের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে রাশেদা খান আর নাবিলা খান বেরিয়ে আসে। ও মা, রোজ মামনি, তুমি কখন এলে? রাশেদা বলে ওঠে, এই তো আন্টি, গতকাল রাতে এসেছি। রাহি চুপচাপ দাঁড়িয়ে দেখে রোজ সবার আদরে ভেসে যাচ্ছে। হঠাৎ বলে, ভাবি নাদির কোথায়? ও তো এখনো ঘুমাচ্ছে। কি বলো, এত বেলা বাজে এখনো ঘুমাচ্ছে? রাহি বলে, আমি ডেকে আনি। রোজ বলে, আমিও চাই। রাশেদা ঠেকিয়ে দেয়, না না, এখন না, তুমি তো এতদিন পর এসেছো, কি শুকায় গেছো রে, আগে কিছু খাও তারপরে যাবে। নাদিরের রুমে রাহি ঢুকে দেখে নাদির উদাম গায়ে বিছানার উপর হয়ে ঘুমাচ্ছে। রাহি নিচু গলায় ডাকে, নাদির, এই নাদির। কোনো সাড়া নেই। রাহি রেগে গিয়ে বলে, এই বলদের বাচ্চা। তখনই নাদির চোখ খুলে উঠে বসে। আরে কে রে, বাপের নাম তুলে গালি দেয়। রাহি ঠোঁট চেপে বলে, তোর বাপের বোন, উঠশালা। নাদির হেসে উঠে বলে, আরে ফুপি, তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ হলো। তুই নাকি রোজকে জরুরি তলব করেছিস দেশে, ওর সাথে তোর কি দরকার? নাদির গম্ভীর হয়, ফুপি, আসলে কথাটা আগে আপনাকেই বলা দরকার ছিল। আমি রোজকে পছন্দ করি। রাহি আতকে উঠে বলে, কি বলিস? তোর মাথা ঠিক আছে? ও তোর 6 বছরের বড়। নাদির নির্ভর কণ্ঠে বলে, জানি তো, 6 বছর 6 মাস 18 দিনের বড়। রাহি হতবাক হয়ে তাকিয়ে থাকে। রোজ তো তোকে ভাবির ছেলে বলে, তোর মাকে ভাবি ডাকে, তাহলে যদি তোদের বিয়ে হয় রোজ তোর মাকে কি বলে ডাকবে, ভাবি? নাদির মুচকি হেসে বলে, বিয়ের পর মা বলেই ডাকবে ফুপি, এই নিয়ে সমস্যা করিস না। ঠিক তখনই রোজ ঘরে ঢুকে পড়ে। কে কাকে মা বলে ডাকবে শুনি? রোজকে দেখে নাদির একটু তুতলিয়ে বলে, আরে মানে আমি তো, তুমি কে কাকে মা বলে ডাকবে? আরে রোজ, তুমি এখানে? আমি। কেন, খুশি হওনি আমাকে দেখে? আরে খুশি হব না কেন? বেলা কত হয়েছে দেখেছ? এখনো ঘুমাচ্ছ যে? কত বাজে? ওদের কথার মাঝখানে রাহি বলে ওঠে, 10:30 বাজে লাট সাহেব। কি বলো ফুপি, 10:30 বাজে? আমি তো শেষ। কেন, তোর আবার কি হলো? ফুপি সরো, আমাকে বেরোতে হবে। আরে আরে নাদির, কোথায় যাও? তোমার জন্য আমি আমেরিকা থেকে বাংলাদেশ আসলাম, আর তুমি কি করছো, চলে যাচ্ছ? এর মানে কি? আরে রোজ, আমি যদি এখন না যাই তাহলে আমার বন্ধু আমার একটাও হার আস্ত রাখবে না। তোমার সাথে আমি বিকালে দেখা করব। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাকে বেরোতে হবে। নাদিরকে দৌড়ে বাথরুমে ঢুকতে দেখে রাহি আর রোজ হেসে ফেলে। এই রাহি, নাদির কোন বন্ধুকে এত ভয় পায় রে? সেটাই তো ভাবছি। নাদিরের মতো একটা ছেলে কি না কাউকে ভয় হয়? আমি তো বিশ্বাস করতে পারছি না। যে ছেলে বাড়ির বড়দের কথার পরোয়া করে না, তার এই রূপ আমি কল্পনাও করতে পারছি না। আচ্ছা, এসব বাদ দে। রোজ, আমাকে একটা কথা বলতো, তুই কি এখনো রিককে ভুলতে পারিসনি? ওই বেইমানের নাম নিবি না রাহি।
আমার তো ভাবতেও বমি পায়। ওই ছেলের সাথে আমি 2 বছর রিলেশনে ছিলাম, 12 ভাতারি ছেঁড়া, 12 ভাতারি মেয়ে বলে। আরে ওই হলো। তা হঠাৎ রিকের কথা জিজ্ঞেস করছিস কেন? না এমনি, ভাবছি বয়স তো অনেক হলো, এবার তোর বিয়েটা দেওয়া উচিত। তা অবশ্য ঠিক বলেছিস। এই শালি, বয়স কি শুধু আমার বেড়েছে, তোর বাড়িনি? আমরা দুজনই তো 30-এর কাঠা পেরিয়েছি। আর বিয়ে কি শুধু আমি করব, তুই করবি না? আমি আর বিয়ে? ভুলে গেলি নাকি অতীতের কাহিনী? ওসব কি ভোলা যায়? সামান্য তোর হাত ধরেছিল বলে ছেলেটার 2টা হাত কেটে নিয়েছিল। সেই ঘটনা তো ভার্সিটিতে ছড়িয়ে গিয়েছিল। আর তারপর থেকে আর কেউ তোকে প্রপোজ করার সাহস করেনি। কিন্তু আমি একটা কথা ভেবে পাই না, সেই দিনে ওই ছেলেটা কে ছিল? যে হয়ে থাক না কেন, এটা সেই লেভেলের সাইকো আছে। মনে নেই দেশে আসার পরপরই একটা ছেলে এয়ারপোর্টে আমার দিকে তাকিয়েছিল বলে ছেলেটার চোখ নষ্ট করে দিয়েছিল? আর বলিস না বোন, এসব শুনলেও গায়ে কাটা দেয়। আমার একটা বিষয় নিয়ে খুব ভয় লাগছে রোজ। কি বিষয়? ভার্সিটিতে গতকাল ছিল আমার প্রথম দিন। এমনিতে তো সবই ভালো ছিল, কিন্তু কি? কিন্তু নিবিড় নামের একটা ছেলে হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। কাম সারছে। তাই আর কি, এই ব্যাটারেও একই দশা হবে যা আগের গুলার হয়েছে। কি রে, মুখ এমন বাংলা 5-এর মতো করলি কেন? আর কতদিন এভাবে চলবে? এই সাইকোটা না নিজে আমাকে ছাড়ছে, না অন্য কারো হতে দিচ্ছে। ভাবি, শাহি কোথায় গো? বাড়িতে এসে তো ওকে দেখলাম না। আরে শাহি তো ওর নানা বাড়ি গেছে, কয়েকদিন থাকবে তাই বলে গেছে। ও আচ্ছা। ভাবি খেতে দাও তো, বাড়িতে আসার পর থেকে কিছুই খেতে দিলে না। রোজকে পেয়ে আমাকে তো ভুলেই গেছো। দেখেছো মেয়ের কাণ্ড? হ্যাঁ রে রাহি, তুই কি বড় হবি না? আহ মা, 5টা না 10টা না, একটা মাত্র ননদিনে আমার। আয় তো রাহি, আমি খেতে দিচ্ছি। আমার সোনা ভাবি, এই বাড়িতে শুধু এক তুমি আর ভাইয়াই আমাকে ভালোবাসো। বাকিরা তো আমাকে শুধু বকতেই জানে। হইছে, আর তেল মারতে হবে না। আয় তাড়াতাড়ি খেতে বস। রোজ তুমিও এসো। ভাবি। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় জানিয়ে রোজ আর রাহি খানবাড়ি থেকে বেরিয়ে যায়। রোজ বলল, রাহি চল না, অনেক দিন হলো লং ড্রাইভে যাই না, আজকে একটু যাই। এই ভর দুপুরবেলা লং ড্রাইভ? যাই শুনি কেন, আমরা যাব, চল না। না এখন না, পরে। রাহি মুখ থেকে না কথাটা শুনে রোজ মুখ ভার করে বসে থাকে। রোজকে খুব ভার করে থাকতে দেখে রাহি মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা রাতে নিয়ে যাব। এই কথা শুনে রোজ এক চিৎকার দিয়ে রাহিকে জড়িয়ে ধরে। আরে ছাড় বলছি, ছাড়। সুযোগ পাইলেই খালি চিপকি করিস। মামা মামিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। তোর একটা জামাইয়ের খুব দরকার। এই তুই আমার বিয়ে নিয়ে পড়ছিস কেন রে? রাহি বলল, খালামণি হতে ইচ্ছে করছে তাই। রোজ আর নাদির একটা ক্যাফেতে বসে আছে। রোজ, তোমাকে কিছু বলার আছে। বলো। কি বলবা? শোনার জন্যই তো আসছি। রোজ, আমি 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 আরে কি আমি করতেছো? কি বলতে চাও পরিষ্কার করে বলো। রোজ, আমি তোমাকে ভালোবাসি। কথাটা এক নিঃশ্বাসে বলে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় নাদির। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরেও তখন বুঝলো ওর গালে কোনো চড় পড়েনি। তখন পিটপিট করে চোখ খুলে দেখলো রোজ ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নাদির আশাও করেনি রোজের এই এখন এমন রিয়াকশন হবে। ও তো ভেবেছিল রোজ ওকে বকবে বা মারবে, কিন্তু তার তো কিছুই হচ্ছে না। বেশি কিছুক্ষণের নীরবতা ভেঙে রোজ বলে ওঠে, রাহি কি এসব জানে? নাদির বলল, আগে জানতো না, আজ সকালে জানিয়েছি। কি বলেছে রাহি? ফুপি বলেছে তুমি নাকি আমাকে থাপড়িয়ে গাল লাল করে দিবা। অন্যদিকে রাহির প্রচুর ঘুম পাচ্ছিল। হঠাৎ এত ঘুম পাওয়ার কারণ রাহি বুঝে উঠতে পারছে না। একসময় রাহি গভীর ঘুমিয়ে তলিয়ে যায়। ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত ঘোরে রাহি টের পায় কোনো এক অদৃশ্য হাত যেন ধীরে ধীরে তার অদূরে স্পর্শ করতে চলেছে। বুক ধড়ফড় করে ওঠে। আর পরক্ষণে রাহির ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে ঘরের আলো জ্বালিয়ে আটকে ওঠে রাহি। ঘরটা একবারে খালি, চারদিকে নিস্তব্ধতা, কারো ছায়াও নেই। অথচ কিছুক্ষণের মধ্যেই যেন স্পর্শ অনুভব করছিল। কেউ তার শরীর স্পর্শ করছে।
সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঘড়ির কাঁটা রাত 3টে ছুঁই ছুঁই করছে। এটা প্রথম না, এর আগেও এমন হয়েছে বহুবার। ঘুমের মাঝখানে হঠাৎ মনে হতো কেউ যেন খুব নিঃশব্দে তার কাছে এসে ঠোঁটে চুম্বন এঁকে দিচ্ছে। গালের পাশ দিয়ে নেমে যাচ্ছে নিঃশ্বাসের উষ্ণতা। আর অদ্ভুত ব্যাপার হলো, অনেক সময় ঘুম ভাঙার পর নিজেকে আবিষ্কার করছে এলোমেলো জামা কাপড়ে, যেন কেউ তাকে ছুঁয়ে গেছে, তছনছ করে দিয়ে চলে গেছে। এসব কিছু শুধুই ভ্রম, নাকি বাস্তবে গভীরে লুকিয়ে থাকা কোনো অদেখা গল্প? বিছানার পাশে রাখা বোতল থেকে এক ঢোক পানি খায় রাহি। গলার শুষ্কতা একটু কমে, কিন্তু মনের অস্বস্তিটুকু আরো ভারী হয়ে ওঠে। আজ রাতে আর ঘুম আসবে না, এটা সে নিশ্চিত বুঝে যায়। তাই ধীরে ধীরে উঠে গিয়ে বেলকনির দরজা খুলে দাঁড়িয়ে পড়ে। নীরব রাত, আকাশে ম্লান চাঁদ। হঠাৎ নিচে চোখ পড়ে রাহির। তার অ্যাপার্টমেন্টের নিচে রাস্তার কোণে অদ্ভুত এক ছায়া দাঁড়িয়ে, কালো, অস্পষ্ট, অথচ চোখ ফেরানো যাচ্ছে না। রাহির মনে হলো ছায়াটা যেন সোজা তার দিকে তাকিয়ে আছে। তার হাড়ের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ধীরে ধীরে নিঃশব্দে ছায়াটা মিলিয়ে যেতে থাকে অন্ধকারে অতলে। এক ফোঁটা ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ে রাহির কপাল বেয়ে। এসব কি কেবল কল্পনা, নাকি কোনো অজানা অস্তিত্ব বারবার তার ঘুম, তার নিঃসঙ্গতা ভেঙে তাকে ডেকে চলেছে? পরদিন সকালে তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে রাহি রান্নাঘরে ঢুকে। রোজকে ডেকে বলে, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিস, আমি ভার্সিটিতে যাচ্ছি। রাহি যখন ক্যাম্পাসে পৌঁছে ক্লাসে ঢুকে নিবিড়কে কোথাও দেখতে পায় না। অদ্ভুত এক শঙ্কা গুটি গুটি পায়ে তার বুকের মধ্যে উঠে আসে। আবার কি সেই সাইকোটা কিছু করেছে? ওকে কি? মনটা অস্থির হয়ে ওঠে। ভয়ে ভয়ে পুরো ক্লাসটা কেটে যায় রাহির। ক্লাস শেষে নিবিড়ের বন্ধু রাফিকে গিয়ে জিজ্ঞেস করে, নিবিড় আজকে আসেনি কেন? রাফি একটু কাজ ছাকিয়ে বলে, ঠিক বলতে পারবো না। আসলে নিবিড় তো এই কয়েক মাস হলো আমাদের ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। এর আগে কোথায় পড়তো, কি করতো তা তেমন জানি না। শুধু এইটুকু জানি ও খুব বড়লোক ঘরের ছেলে। বাকি আর কিছু নিবিড় যেন তেমন কিছু শেয়ার করে না। একটু গম্ভীর টাইপের, সবসময় চুপচাপ একা একা থাকে। রাহির বুকের মধ্যে যেন কেউ একটা ঠান্ডা শ্বাস ফেলল। নিবিড় আসলে কে? তার অতীত, তার চারপাশে ঘিরে থাকা নিস্তব্ধতা, সব কিছুই যেন আরও বেশি করে রাহিকে টানতে শুরু করলো। ভার্সিটি থেকে বের হয়ে রাহি নাদিরকে ফোন করলো। নাদির, একটু দেখা করবি, জরুরি। বলো, কবে, কোথায়? এখনই, ক্যাফেতে আয়। কিছুক্ষণ পর তারা দুজন ক্যাফের এক কোণে বসে। রাহি সোজা প্রশ্ন করে বসে, কিরে, রোজকে বলেছিস তুই ওকে ভালোবাসিস? ফুপি, বলেছি, শান্তভাবে উত্তর দেয় নাদির। তা রোজ কি বলল? তেমন কিছু বলেনি, শুধু বলেছে তোমার সাথে সম্পর্ক নষ্ট হয় এমন কিছু সে করবে না। রোজ আমার কাছে সময় চেয়েছে। রাহি একটু চমকে তাকায়। তাহলে তোমরা দেখা করেছিলে? নাদির মাথা নাড়ে। হ্যাঁ, আমরা কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি। এরপর একটা লং ড্রাইভে বের হয়েছিলাম। রোজকে তোমার অ্যাপার্টমেন্টের নিচেই নামিয়ে দিয়েছিলাম। রাহির চোখ কুঁচকে যায়। ধীরে জিজ্ঞেস করে, রোজ কি তোমায় কিছু বলেছে, মানে আমার সম্পর্কে? নাদির মাথা নাড়ে। না, তেমন কিছু না, রোজের সাথে তেমন কথা হয়নি। রাহি বুকের মধ্যে আবার সে অদ্ভুত অস্থিরতা খেলে যায়। রোজকে কিছু লুকাচ্ছে, নাকি তার নিজের মধ্যে সব গোলমাল হয়ে গেছে? রাহি কফির কাপে শেষ চুমুকটা দিয়ে নাদিরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর আর রোজের বিষয়ে আমি কিছু বলিনি, বলবো না, সেটা তোদের ব্যাপার। তবে আরেকটা কথা, তোর ছোটবেলার বন্ধু ঈশানের কি খবর? নাদির খানিকটা অবাক হয়ে তাকায়। হঠাৎ ঈশানের কথা জিজ্ঞেস করছো কেন? না, তেমন কিছু না, অনেকদিন ওর খোঁজ খবর নেই, তাই জানতে চাইলাম আর কি। নাদির বলল, ঈশান এখন ওর বাবার বিজনেসই সামলাচ্ছে, আগের মতোই গম্ভীর আর একরোখা। রাহি মাথা নাড়ে। ও আচ্ছা। কিছু সময় পর রাহি ক্যাফে থেকে বেরিয়ে যায়। নাদির তখন পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, গলায় চাপা স্বর,
ফুপি তো তোর বিষয়ে জানতে চাইছে। ফোনের ওপাশ থেকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে ভেসে আসে, তুই কিছু বলবি না নাদির? সময় হলে আমি নিজেই সব জানাবো রাহিকে। নাদির মাথা নিচু করে, যেমন বলেছিস, তবে ও কষ্ট পাক এটা আমি চাই না। ফোনের ওপাশে দীর্ঘ নিঃশ্বাস, আমিও না। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে রাহি নিবিড়ের অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো খবর পায়নি। হঠাৎ ফোনের রিং। রাহি বই থেকে মুখ তুলে তাকায়। আননোন নাম্বার। এখন আবার কে ফোন করলো? রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভেসে এলো কণ্ঠটা, নওরিন ম্যাম, আমি নিবিড় বলছি। রাহি চমকে ওঠে, নিবিড়, তুমি কোথায় ছিলে এই 2 দিন? আমি তোমার খোঁজ পাচ্ছিলাম না। আরে ম্যাম, আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্য ভার্সিটিতে যেতে পারিনি। নওরিন একটু ধীর গলায় বলে, ও আচ্ছা ম্যাম, আপনার সাথে খুব ইমার্জেন্সি দরকার আছে। কি দরকার? ম্যাম, আমার বায়োলজি একটা চ্যাপ্টার নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। কাল তো ক্লাস টেস্ট, আপনি কি একটু সময় করে আমাকে বুঝিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো। তুমি বরং এক কাজ করো, আমি তোমাকে বাসার ঠিকানা টেক্সট করছি, তুমি আমার বাসায় চলে এসো। আচ্ছা বলে নিবিড় কল কেটে দেয়। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত বাঁকা হাসি। কলিং বেলের শব্দে তাড়াহুড়ো করে দরজা খুলে দেয় রাহি। দরজার সামনে নিবিড়, ঠোঁটে একটুখানি সৌজন্যমূলক হাসি। রাহির দিকে চোখ পড়তেই একটু থমকে যায় নিবিড়। রাহির পরনে আজ কালো স্কার্ট আর সাদা টপস, বুকের ওপর পরে থাকা জর্জেটের কালো ওড়না, চুলগুলো খোপা বাঁধা, কাটা স্টাইলে সাজানো। নিবিড় চোখে একটু চমক। সে তো ভেবেছিল রাহিকে দেখবে সেই আগের মতো, ট্রাউজার আর গেঞ্জিতে, কিন্তু আজকে রাহি যেন একদম আলাদা। এক মুচকি হাসি চলে আসে তার ঠোঁটে। রাহি সেটা দেখে একটু চোখ কুচকে বলে, কি হলো? এভাবে দেখছো কেন? ভেতরে আসো। ম্যাম, আসছি বলে ধাতস্থ হয়ে নিবিড়। রাহি বসতে ইশারা করে। তা বলো, কোন চ্যাপ্টারের সমস্যা? জিনতত্ত্ব ম্যাম, মাথায় ঢুকছে না কিছুই। আচ্ছা বসো, আজ আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নিবিড় বসে। রাহি খাতায় আঁকছে ডিএনএ, ক্রোমোজোম, এল ম্যান্ডেলের সূত্র, কিন্তু নীরবের চোখ বাইরে আটকে নেই। তার চোখ আটকে আছে রাহির ঠোঁটের নড়াচড়ায়, কণ্ঠের ওঠানামায়। সে তো জানে তার আসল উদ্দেশ্য পড়া নয়, তার তো উদ্দেশ্য কিছু মুহূর্ত রাহির পাশে থাকার। তাই তো পড়ার বাহানায় এখানে এসেছে। হঠাৎ রাহির কাশি ওঠে। নিবিড় সাথে সাথে উঠে যায় রান্নাঘরে, গ্লাসে পানি নিয়ে আসে। রাহি একটু অবাক হয়, তারপর গ্লাস হাতে নিয়ে বলে, তুমি তো বেশ তাড়াতাড়ি শিখে নিচ্ছ কিভাবে যত্ন নিতে হয়। নিবিড় হেসে বলে, সব কিছুই শিখছি ম্যাম, আপনার কাছে তো শিখছি মন বোঝার বিজ্ঞানটাও। রাহি কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। এই ছেলেটার চোখে কিছু আছে, ভয়ঙ্কর না, কিন্তু শান্ত আগুনের মতো। রাহি পানি খেয়ে আবার খাতার দিকে তাকায়। নিবিড় তখনও মনোযোগী মুখে বসে, যদিও চোখের কোণে নিঃশব্দ এক প্রশান্তি খেলে যায়। রাহি হঠাৎ চোখ পড়ে নিবিড়ের দিকে। তাকে আজ যেন নতুন করে দেখে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, 5 ফুট 10 ইঞ্চি কি 11 ইঞ্চি হবে উচ্চতা, পেশিটা না সুঠাম দেহ, হাতের রোগগুলো হালকা ফুলে আছে, যেন শিল্পীর তুলিতে আঁকা। হালকা গোলাপি ঠোঁট, এতটাই নিখুঁত যেন চোখ সরানো যায় না। রাহির ভেতরে কেমন যেন এক চমক জাগে, এক দফা ক্রাশ খেয়ে বসে, কিন্তু মুহূর্তে নিজের ভেতরে সেই দুর্বলতাকে ধাক্কা দেয়। ছি রাহি, ও তোর ছাত্র, তোর থেকে 10 বছরের ছোট। এতটাও কি তুই নিচে নেমে গেছিস? নিজের মনের লজ্জায় চোখ নামিয়ে নেয় সে। বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। অন্যদিকে নিবিড় তার দৃষ্টিতে পেয়ে মনে মনে হাসে, কিন্তু সেই হাসি মুখে ফুটে ওঠে না। সে চুপচাপ পড়ে যাচ্ছে, যেন কিছুই টের পায়নি। কিন্তু সে জানে আজ একটা ভাঙন শুরু হয়েছে। আজ রাহির চোখে তাকে দেখা হয়েছে একেবারে নতুন আলোয়। রাহি খাতার দিকে তাকিয়ে কলম চালায়, কিন্তু হাতে কাঁপুনি তাকে স্বাভাবিক দেখাতে দিচ্ছে না। এই ছেলেটা তার ছাত্র, তবু কেন এত গভীর টান অনুভব করছে সে? রাহি অনেক কষ্টে নিজেকে ধরে রাখে। আজ তার চোখ বারবার নিবিড়ের দিকেই চলে যায়, তবু সে নিজেকে মনে মনে ধমক দেয়। ছি রাহি, এই ছেলেটা তোর ছাত্র, তোর থেকে 10 বছরের ছোট।
নিজের আবেগ গোপন করে সে জিনতত্ত্ব বোঝাতে থাকে। নিবিড় মন দিয়ে শুনছে, তবে পড়ায় মন নেই তার। তার চোখ তো রাহির মনের ভেতরে চলা অভিব্যক্তি বুঝতে ব্যস্ত। আজ সে প্রথমবার এমন একটা পরিস্থিতিতে রাহির সামনে এসেছে যখন সে নিজেও বুঝতে পারছে সে আর ছোট নেই। পড়ানো শেষ। রাহি একটু কাপা গলায় বলে, তুমি আজ খেয়ে যেও। নিবিড় হালকা হাসে, চোখে এক ধরনের চাপা দৃষ্টি। না ম্যাম, আজ নয়, আজ একটু তাড়া আছে। রাহি সামান্য চুপ থেকে মাথা নাড়ে। আচ্ছা ঠিক আছে। নিবিড় বেরিয়ে যায়। দরজা পেরোতেই যেন বুকের ভেতর একটা ভার হালকা হয়। আজ এতগুলো বছর পর সে রাহির পাশে এতক্ষণ সময় কাটায়, আর সেটা পুরোপুরি জেগে থাকা সচেতন রাহির সঙ্গে। তখনকার দিনগুলো মনে পড়ে যায় যখন সে ছিল 16 বছরের এক কিশোর। রাহির প্রতি এক অদ্ভুত টান অনুভব করত, চুপচাপ বসে থাকতো তার পাশে। কিন্তু সেই সময় রাহি তাকে দেখত শুধু ভাতিজার বন্ধু হিসেবে। সে যখনই রাহির কাছে এসেছে তখনই তাকে হালকা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হতো। তবে মিলত সময় কাটানোর সুযোগ। নিবিড়ে ভালোবাসা ছিল একতরফা, নীরব, বেদনা ভরা। কিন্তু আজ রাহির চোখে সে স্পষ্টভাবে দেখেছে এক মুহূর্তের দুর্বলতা, একটা চাহনি যা ছিল শুধু তার জন্য। হঠাৎ কালো একটি গাড়ি এসে থামে সামনে। নিবিড় নিঃশব্দে উঠে বসে, চোখে দৃঢ়তা, ঠোঁটে চাপা হাসি। চলো চৌধুরী ম্যানশনে। গাড়িটা অন্ধকারে মিলিয়ে যায়। রাতে ডাইনিং টেবিলে রাহি চুপচাপ বসে আছে। প্লেটের খাবারে মন নেই। আঙুল দিয়ে অজান্তে ভাতের মধ্যে গোল গোল ঘুরিয়ে চলেছে। রোজ খেয়াল করে বলে, কি রে রাহি, খাচ্ছিস না কেন? কি ভাবছিস তুই? রাহি চমকে উঠে বলে, কই কিছু না তো। রোজ ভ্রু কুচকে বলে, মিথ্যা বলিস না রাহি, আমি তোকে চিনি, পরিষ্কার বুঝতে পারছি তুই কোনো কিছু নিয়ে চিন্তায় আসছিস। রাহি একটু থেমে বলে, আসলে রোজ একটা বিষয় কিছুতেই মিলাতে পারছি না। কি বিষয়? তোকে বললাম না আজ আমার ছাত্র নিবিড় এসেছিল বাসায়। হ্যাঁ এসেছিল তো। রাহি চিন্তিত গলায় বলে, জানিস রোজ, নিবিড়ের চেহারার সঙ্গে নাদিরের ছোটবেলার বন্ধু ঈশানের অদ্ভুত মিল। আর অনেকদিন হলো ঈশানের কোনো খোঁজ নেই আমার কাছে। আমি যখন আমেরিকায় গেলাম তখন থেকেই ঈশানের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি কিছুদিন আগে চেষ্টাও করেছি, খোঁজ পাইনি। রোজ চুপ করে শোনে। রাহি জোর দিয়ে বলে, আজ হঠাৎ আমি জানতে পারলাম নিবিড়ের পুরো নাম ঈশান নিবিড় চৌধুরী। তখন থেকে মাথায় কেবল ঘুরপাক খাচ্ছে, যদি এই ছেলেটাই সেই ঈশান হয় তাহলে সে আমাকে চিনতে পারলো না কেন? রোজ বলল, এটা তো সত্যি অদ্ভুত। রাহি বলল, আরেকটা ব্যাপার, ঈশান তো হিসেব অনুযায়ী নাদিরের সঙ্গে পড়াশোনা শেষ করার কথা। নাদির তো 2 বছর আগেই মাস্টার্স শেষ করেছে, তাহলে ঈশানও তো মাস্টার্স পাশ করে ফেলার কথা। কিন্তু এই নিবিড় তো এখনও অনার্স প্রথম বর্ষে। এই হিসাবগুলো কিছুতেই মিলছে না। রোজ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আরে রাহি, যদি এই ছেলে ঈশানই হতো তাহলে তোকে চিনতে পারতো না। তুই অযথা চিন্তা করছিস। রাহি হালকা হেসে কিন্তু চোখে দ্বিধা নিয়ে বলে, হয়তো। রাহি ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। তার মুখে চিন্তার ছাপ, চোখে দ্বিধা। নিজেকে বোঝাতে চায় আজ যা ঘটেছে সবই কাকতালীয়, তবু কিছু একটা ঠিক মেলে না। অন্যদিকে চৌধুরী ম্যানশনের এক গোপন ঘর। আলো আধারি ঘরে বিশাল এক স্ক্রিন, তাতে ভেসে উঠেছে রাহির ড্রয়িং রুম, ডাইনিং টেবিল, এমনকি রাহির ঘরের ভেতরের দৃশ্য। সাউন্ড ক্লিয়ার, সবই লাইভ ফিড সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। একটি চেয়ারে হেলান দিয়ে বসে আছে নিবিড়, চোখে তার এক গভীর শীতল হাসি। তীক্ষ্ণ দৃষ্টিতে সে রাহির প্রতিটা হাবভাব দেখছে। রাহির কপালের ভাঁজ, ঠোঁট কামড়ে ধরা মুহূর্ত, হতবুদ্ধি চোখ, সবকিছু। নিবিড়ের ঠোঁটে এক চাপা মন্তব্য ভেসে আসে, তুমি ভাবছো তুমি খুঁজছো আমাকে, আসলে আমি তো কখনোই হারাইনি সুইট হার্ট, তোমাকে বরং ঘিরে রেখেছি আমার পৃথিবীতে। স্ক্রিনে তখন রাহি নিজের আয়নার তাকিয়ে আছে, আর ক্যামেরার লাল আলো নিঃশব্দে জ্বলজ্বল করছে। রাত গভীর, বাইরে নীরবতা, শুধু মাঝে মধ্যে দূরে কুকুরের ডাক ভেসে আসে। রাহি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছে বিছানায়। আলোর রেখা এসে থেমেছে রাহির ঘুমন্ত মুখে। শান্ত, নিষ্পাপ, নিঃশ্বাসে একরকম ছন্দ।
একটি গোপন ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড করছে নিঃশব্দে। স্ক্রিনে চৌধুরী ম্যানশনের সেই ঘরে নীরব এক দৃশ্যে তাকিয়ে আছে স্ক্রিনে। তার চোখের কোণে এক অদ্ভুত নরম ভাব, ঠোঁটের কোণে হালকা হাসি। সে আস্তে করে বলে, তোমার এই ঘুমন্ত অবস্থা আমাকে বারবার দুর্বল করে দেয় সুইট হার্ট। তার গলায় ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসায় মিশে আছে এক দখলদার প্রবলতা। যেন রাহি শুধু তার, সব কিছু যেন নিয়ন্ত্রণে রেখেছে। স্ক্রিনে তখনও রাহি ঘুমন্ত, তার ক্যামেরায় লাল আলো নিঃশব্দে জ্বলছে।